স্বপ্ন। প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। কিছু মানুষ তা পূরণ করতে দূরে চলে যায়, নিজের বাড়ি থেকে অনেক অনেক দূরে। কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়, কিন্তু একটা বড় অংশ সাফল্যের চূড়া পর্যন্ত পৌঁছতে পারে না। তারা চেষ্টা করে যায়, বাড়ি ফিরে অন্য কিছু করাকে ব্যর্থতা বা পরাজয় বলে মনে করে। এরা স্বপ্নের সমুদ্রের দিশাহীন নৌকার মতো ঘুরতে থাকে, আর এদের মধ্যে কেউ কেউ ডুবেও যায়। আমি দেখা করতে চাই। কোনো লাভ নেই কাজল। প্লিজ। কাজল, তুমি কেন বুঝছো না? আমাদের রিলেশনশিপটা শেষ, দি এন্ড। আমাকে আর কখনো ফোন করো না। Thank you for calling G Connect. Have a good day, sir. হ্যাঁ কাজল, বল। সোনিয়া, দেখা করতে পারবি? কাজল, আমি এখন অন কলে আছি। সোনিয়া প্লিজ, অল্প সময়ের জন্য। খুব ডিপ্রেসড ফিল করছি আমি। কাজল, তুই প্লিজ নিজেরটা হ্যান্ডেল কর। আমি তোকে কতবার বলেছি যে আমার বিয়ে হতে চলেছে। আমি চাই না যে আমার ফিয়ান্সে তোর সাথে দেখা করুক। প্লিজ আধ ঘন্টার জন্য দেখা কর। ও গড কাজল, তুই কি বুঝতে পারিস না সবকিছু তোর মর্জি মতো হতে পারে না। আমি এখন বিজি, আমি ফোনটা রাখছি। প্লিজ চলে যাও, আমাকে একা থাকতে দাও। প্লিজ চলে যাও তুমি এখান থেকে। কি করছো তুমি? ছেড়ে দাও। বাঁচাও! নমস্কার, চেম্বুর পুলিশ স্টেশন, কনস্টেবল গায়কোয়াড় বলছি। স্যার, এখানে কিছু গন্ডগোল হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। স্যার, এইদিকে। এটা স্যার, স্যার আমি ফোন করেছিলাম স্যার, এই সেই বাড়িটা। এখান থেকেই চেঁচামেচির আওয়াজ আসছিল। এই বাড়িটা? হ্যাঁ স্যার। স্যার, কিছু গন্ডগোল মনে হচ্ছে। গায়কোয়াড়, স্যার এইদিকে। মারা গেছে। তুমি চেনো একে? হ্যাঁ স্যার, এর নাম কাজল। 1 বছর হলো এখানে এসেছে। এর থেকে বেশি কিছু জানি না স্যার, হয়তো প্রতিবেশীরা কিছু জানতে পারে। রানে, অ্যাম্বুলেন্স কল করো আর পুরো ঘরটা তল্লাশি নাও। 24 বছরের এক যুবতী কাজল কোনো একটা ব্যাপারে মনমরা ছিল, বিষণ্ণ ছিল। তার জীবনে একটি ছেলে ছিল যে সম্পর্ক শেষ করে দিয়েছিল, একটি মেয়ে ছিল যে তার সঙ্গে দেখা করতে চাইছিল না,
আর সেই রাতে কেউ ওর সঙ্গে দেখা করতে আসে। তারপর সেই রাতেই পাড়ার এক দোকানদার তার আর্তচিৎকার শুনতে পায় আর পুলিশে খবর দেয়। পুলিশ কাজলের বাড়িতে পৌঁছে তার মৃতদেহ দেখতে পায়। কি সমস্যা ছিল কাজলের? কে ছিল সেই ব্যক্তি যে কাজলকে মৃত্যুর মুখে ঠেলে দিল? না সাহেব, এরকম কিছু জানি না ওর ব্যাপারে। কারুর সাথে তো বেশি কথাবার্তা বলতো না, আর কারুর সাথে কোনো লেনদেনও ছিল না। হ্যাঁ স্যার, আমি শুনে তো ছিলাম কোন একটা বারে কাজ করে, বোধহয় কোনো ডান্সার ছিল। একাই থাকতো? হ্যাঁ সাহেব, 1 বছর ধরে এখানেই ভাড়া আছে। বাড়িওয়ালা কোথায় থাকে? এখানেই চেম্বুরে আর্কে স্টুডিওর কাছে। তোমাদের কারোর কাছে ওর নম্বর আছে? আমার হাজবেন্ড চেনে ওকে, ওনার কাছে নাম্বার থাকতে পারে। স্যার, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর যে ঘরে লাশটা পাওয়া যায় সেই ঘরের জানলা খোলা ছিল। খুনি ওখান দিয়েই পালিয়েছে? হতে পারে স্যার, আমি ফরেন্সিক টিমকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেতে পারে। গুড। মেয়েটার ফোনটাও পাওয়া গেছে স্যার। ফোন রেকর্ড জানাও। মৃত্যু স্ট্র্যাঙ্গুলেশনের ফলে হয়েছে। গলা এত নিপুণভাবে টেপা হয়েছে যে উইন্ড পাইপ সঙ্গে সঙ্গে ফেটে গেছে। এই দুটো নখও ভেঙে গেছে। হাতাহাতি তো অবশ্যই হয়েছে, কিন্তু অ্যাটাক যে করেছে সে ফিজিক্যালি খুব স্ট্রং মনে হয়। তার মানে যে অ্যাটাক করেছিল সে কি পুরুষ? সরি, এই পরিস্থিতিতে আমি এটাই বলবো যে অ্যাটাক করেছে সে খুব স্ট্রং। সে ছেলে কি মেয়ে সেটা বলতে পারবো না। স্যার, কাজল শর্মা নাম ছিল ওর, আর এইটা এগ্রিমেন্ট ছিল ওর সঙ্গে 11 মাসের জন্য, এই বাড়ি ভাড়ার ব্যাপারেই। পার্মানেন্ট অ্যাড্রেস জম্মুর? হ্যাঁ স্যার। আর উইটনেস দেখছি মোনা কাপুর, গৌরী চিকলিকার, রচনা গুহ। এরা কারা? এরা সব কাজলের বন্ধু স্যার। যে অর্কেস্ট্রাতে কাজল কাজ করতো সেখানেই এরা তিনজনও কাজ করে স্যার। কিসের অর্কেস্ট্রা? কোনো একটা রেস্টুরেন্ট ছিল স্যার, বার অ্যান্ড রেস্টুরেন্ট। বার অ্যান্ড রেস্টুরেন্ট। স্যার, রানে, মেয়েটা জম্মুর। আমার মনে হয় এবার ওর বাড়ির লোককে খবর দেওয়া উচিত, তার সাথে ওই 3টে মেয়েকে যারা ওর সঙ্গে বারে কাজ করতো। হ্যাঁ স্যার। হ্যালো, মুম্বাইয়ের চেম্বুর পুলিশ স্টেশন থেকে কনস্টেবল বিশ্রাম গায়কোয়াড় বলছি। পুলিশ স্টেশন? কি ব্যাপার স্যার? কাজল শর্মা কি আপনার আত্মীয়? হ্যাঁ, ও তো আমার দিদি। কেন, কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? সরি, উনি মারা গেছেন। কি? কাল রাতে ওনার লাশ আমরা পেয়েছি। আপনি তাড়াতাড়ি মুম্বাই আসুন, আমার কন্ট্যাক্ট নম্বর লিখে নিন। রাহুল, কি হয়েছে বাবা? কার ফোন ছিল? মুম্বাই থেকে ফোন ছিল। ব্যাপার কি বাবা? কাজল দিদি। কাজল দিদি। কি হয়েছে কাজলের? কি হয়েছে আমার কাজলের? রাহুল, তুই কিছু বলছিস না কেন? বল না। 3 রাত ধরে কাজল কাজে আসেনি, অফ নিয়েছিল। অফ কেন নিয়েছিল? কোনো বিশেষ কারণ? স্যার, ওর কোনো পার্সোনাল টেনশন ছিল। কিসের টেনশন? আমাদের বাড়ির একটা কাস্টমার ছিল, কাজলের সাথে ওর বেশ জমেছিল। ওর নাম কি? ওর কোনো নম্বর আছে আপনাদের কাছে? স্যার, পঙ্কজ নাম ছিল ওর। আর নাম্বার তো জানি না, কিন্তু ও 1 বছর ধরে রোজই আসছিল, আর সবাই জানতো ও কাজলের সঙ্গেই দেখা করতে আসতো। दिल दिल में बसा है ऐसे, पत्थर पे लकीरें
স্যার এটা 2010-এর কথা। তখন কাজল আমাদের সঙ্গে থাকতো, আমাদের ফ্ল্যাটে। তারপর 1 বছর আগেও চলে গেল, আমাদেরকে কিছু বলেনি, কিন্তু আমাদের পুরো ডাউট ছিল যে ওর ওই কাস্টমারটার সাথে ফুলটু অ্যাফেয়ার আছে। স্যার আমাদের মনে হয় ওই চেম্বুরের বাড়িটার জন্য ওই ওকে পয়সা দিয়েছে। কখনো তোমাদের কিছু বলেনি যে ওকে কোথায় থাকে, কি করে? কিছু না? না স্যার, আর আমরা 3 জন ওকে বোবা বলে ডাকতাম, কারণ ওর পার্সোনাল কিছু কখনোই আমাদের সাথে শেয়ার করতো না, কখনোই কিছু বলেনি আমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এবার যেতে পারো, যদি দরকার পড়ে ডেকে পাঠাবো। থ্যাংক ইউ স্যার। রানে, এই মেয়েরা বলছিল যে কাজলের কারোর সাথে অ্যাফেয়ার ছিল। আচ্ছা স্যার, এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা এসে গেছে, যেটা জানলায় ছিল কোনো পুরুষের। ফোন রেকর্ডস এসছে? যদি ওই লোকটাই হয় যার সাথে কাজলের অ্যাফেয়ার ছিল, তাহলে রেগুলার ফোন আর এসএমএস থাকবে। সেল নাম্বার ট্র্যাকিংয়ে দিয়ে দিয়েছি স্যার, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কাজলের বাড়ির লোক কবে আসছে? ওদের খবর দিয়ে দিয়েছি স্যার, কালকের মধ্যে চলে আসবে। হ্যালো, হ্যাঁ বাবা। সোনিয়া মা, কখন থেকে তোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কোথায় ছিলিস তুই? বাবা আমি সো সরি, কিন্তু ফোনটা সাইলেন্টে ছিল তাই তুলতে পারিনি, আর আমি একটু বিজিও ছিলাম। মা তুই জানিস কাজলের কি হয়েছে? আবার কি করলো বাবা কাজল? চেম্বুর পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ওরা বলছিল যে ওরা কাজলের ডেড বডি পেয়েছে। হোয়াট? বাবা তুমি এটা কি বলছো? মারে কাল রাতে পুলিশ তোমার বোনের লাশ পেয়েছে। ও মাই গড। সোনিয়া দেখা করতে পারবি? কাজল আমি এখন অন কলে আছি। সোনিয়া প্লিজ অল্প সময়ের জন্য, খুব ডিপ্রেসড ফিল করছি আমি। বাবা বাবা পুলিশ কি বলছিল? ওনারা এক্স্যাক্টলি কি বললেন? এই বলেছে যে ওরা কাজলের ডেড বডি পেয়েছে। মারে রাহুল মুম্বাইয়ের টিকিট কাটতে গেছে। বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না। সে তো আমাদেরও হচ্ছে না, আর এটা বুঝতে পারছি না যে ওরা তোমায় কন্ট্যাক্ট করেনি কেন। ওরা আমাদের নাম্বার পেলো, তোমার নাম্বার পেলো না। আই ডোন্ট নো বাবা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। সোনিয়া তুমি ইমিডিয়েটলি পুলিশ স্টেশন যাও। সোনিয়া মা, আমরা কাল সকালে পৌঁছচ্ছি। হ্যাঁ বাবা। বাবা মা ঠিক আছে তো? খুন হওয়া কাজলের জীবনে একজন প্রেমিক ছিল, এক বোনও ছিল যার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল না। জম্মুতে কাজলের বাবা মা তার মৃত্যুর খবর পেয়ে সাংঘাতিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু তারা এটা জেনেও অবাক হয়েছিলেন যে কাজলের দিদি সোনিয়া তার মৃত্যুর খবর জানতই না। কাজলের বাবা মা এটা ভাবতেই পারেননি যে 2 বোনের মধ্যে এতটা দূরত্ব ছিল। কি কারণ ছিল এই মনোমালিন্যের? এর মধ্যেই পুলিশ কাজলের ফোন রেকর্ডস থেকে সেই লোকটার নাম্বার পেল যার সঙ্গে সম্ভবত কাজলের প্রেম ছিল। স্যার এই নাম্বার 44555666, এই নাম্বারটা বারবার দেখা যাচ্ছে। কাল সন্ধ্যাবেলাও কাজল এই নাম্বারে ফোন করেছিল। নাম্বারের ইউজারকেও পাওয়া গেছে। ওর বয়ফ্রেন্ডের? না স্যার, ওর বর্দি সোনিয়ার নাম্বার। বিপিওতে কাজ করে, থানেতে থাকে, একা। রানে কি অদ্ভুত ব্যাপার যে বড় বোন এত কাছে থাকা সত্ত্বেও এখানে একাই থাকতো, আর ওর বাড়ি ভাড়ার এগ্রিমেন্টে ওর বড় বোন সোনিয়ার কোনো সই নেই। ওর বর্দি সোনিয়া দুপুরবেলা আসছে স্যার। রানে এই যে নম্বরটা 555446, এটাকে ফলো করো। স্যার এটা পঙ্কজের নাম্বার, যার সম্পর্কে ওই 3টে মেয়ে বলছিল। আমি দেখা করতে চাই। কাজল তুমি কেন বুঝছো না? আমাকে আর কখনো ফোন করো না। ডায়াল করো। হ্যাঁ স্যার। হ্যালো, চেম্বুর পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার নাম? আগে আমার নাম পঙ্কজ কার্কেল। বলুন কি ব্যাপার? কাজল শর্মা আপনার বন্ধু? বিশেষ বন্ধুত্ব? হ্যাঁ মানে আমি ওকে চিনি। কাল সন্ধ্যাবেলা কথা হয়েছিল ওর সাথে? স্যার ও আমাকে ফোন করেছিল। আপনি বলুন না প্লিজ কি হয়েছে। এই মুহূর্তে আপনি কোথায়? আগে আমি পুনাতে রয়েছি। আসলে আমি পুনারই ছেলে, আর এখানেই থাকি। আপনাকে মুম্বাইতে আসতে হবে, দরকার আছে একটু। স্যার মনে হচ্ছে এই ছেলেটাই সেই। পুনে পুলিশকে ইনফর্ম করো, ওখানেই ধরো। ওখানে গিয়ে আলাপ পরিচয় করা যাবে।
আমি দেখা করতে চাই। কোনো লাভ নেই কাজল। প্লিজ। কাজল তুমি বুঝছো না কেন? আমাদের রিলেশনশিপটা শেষ, দি এন্ড। এরপরে কখনো আমায় ফোন করো না কাজল। বাবা, আজ সন্ধ্যের ফ্লাইটের টিকিট পেয়ে গেছি। রাহুল, তুমি তো বারবার মুম্বাই আসা যাওয়া করতে। তোমার কাজল আর সোনিয়ার দুজনের সঙ্গে দেখা হতো, কিন্তু তুমি এটা তো কখনো বলনি যে ওরা আলাদা থাকে। এখন তো মরে গেছে তোমার কাজল দিদি, এখন কি করছো? আমি তোকে ভালোবাসতাম স্যার, সিরিয়াস ছিলাম ওর ব্যাপারে। একটা সময় অবধি তো ছিলাম। কোন সময় পর্যন্ত? তারপর কি হলো? আমি এটা খুব ভালো করে জানতাম স্যার, যে আমার বাবা মা একটা বার ডান্সারকে কখনো মেনে নেবে না। আর বাবা, আজ সন্ধ্যের ফ্লাইটের টিকিট পেয়ে গেছি। রাহুল, তুমি তো বারবার মুম্বাই আসা যাওয়া করতে। তোমার কাজল আর সোনিয়ার দুজনের সঙ্গে দেখা হতো, কিন্তু তুমি এটা তো কখনো বলনি যে ওরা আলাদা থাকে। এখন তো মরে গেছে তোমার কাজল দিদি, এখন কি করছো? আমার আর সোনিয়া দিদির কখনো সাহসী হয়নি তোমাদের বলার যে কাজল দিদি কি কাজ করে। কি কাজ করতো কাজল? বল না। মা, ও একটা বারের ডান্সার ছিল। কাজল, এভাবে আয়নার সামনে তেরা বেঁকা মুখ করলি না, তুই জম্মুর কাজল থেকে সুপারস্টার কাজল হয়ে যাবি না। সোনিয়া, কাজল তো আমার আইডল, কিন্তু তুই দেখে নিস আমি আমার নিজের আইডেন্টিটি বানাবো। একদিন এত বড় অ্যাক্ট্রেস হয়ে যাব না যে প্রত্যেকে আমাদের এই জম্মুকে টপ স্টার কাজল শর্মার শহর বলে ডাকবে। দেখে নিস। প্রশ্নই ওঠে না কাজল। কিন্তু বাবা, আমার কনফিডেন্স আছে, ট্যালেন্ট আছে, আমি একটা ভালো ব্রেক নিশ্চয়ই পাবো। দেখ কাজল, তুই সোনিয়া আর রাহুলের মতন পড়াশোনায় মন দিতে পারছিস না, আর মা এই ফিল্ম লাইন অ্যাক্টিং ব্যাক্টিং আমাদের মতো লোকের জন্য নয়। আমাদের মতো লোকেদের জন্য নয় মানে? তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত খারাপ কেন মনে করো? মা, ভালো ভালো মানুষ সেখানেও রয়েছেন, আমার তোমার মতো ডিসেন্ট লোকজন। মা কাজল, তর্ক করো না। শোন, আমরা মধ্যবিত্ত লোক, আর তাও আবার জম্মুর। আমরা তোমায় এটা বলছি না তো যে বিয়ে করে বাড়ি বসে থাকো। আমরা তোমায় পড়াশোনা করাচ্ছি যাতে তুমি কোনো জব করো, সরকারি বেসরকারি যে কোনো জব করো, যাতে কাল তুমি তোমার হবু স্বামীকে সাহায্য করতে পারো। আর যে বাড়িতে যাবে সে বাড়িতে তোমার সম্মান বাড়বে। বাবা, যখনই কোনো অ্যাক্টর তার বাড়ির লোককে বলেছে যে সে অ্যাক্টর হতে চায়, তখন বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির লোকজন অপোজই করেছে। কিন্তু যখন সে সাকসেসফুল হয়ে যায়, সাফল্যের মুখ দেখে, তখন সবকিছু বদলে যায়। কাজল মুম্বাই ট্যালেন্টেড লোকেদেরও কাঁদিয়ে দেয়। তোর মতো কত মেয়ে আছে জানিস যারা রোজ রোজ ওখানে হিরোইন হতে যায়? মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কটা হিরোইন আছে বল? হয়তো 1 ডজন। তার মধ্যে অর্ধেক হিরোইনই বড় বড় ফিল্মি ফ্যামিলি থেকে বিলং করে। তা না হলে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইয়ে, মিস ও। তুই রিয়েলিটিটা জানিস না। সোনিয়া, আমি শুধু একটাই রিয়েলিটি জানি, আর সেটা হলো এই যে আমি জন্মেইছি বড় পর্দায় নিজের ট্যালেন্ট দেখানোর জন্য। তোমরা আমার ফ্যামিলির লোক হয়ে আমার উইল পাওয়ারটা বোঝার চেষ্টা করো না কেন? আমি প্রুফ করতে পারি, আমি করে দেখাবো। প্লিজ বাবা, যেতে দাও না প্লিজ। মা, আমি আমার কথা বলে দিয়েছি। দেখো দিদি, অ্যাক্টিং করার যদি এত ইচ্ছা থাকে তাহলে জম্মুতেই কোনো টিভি সিরিয়াল অ্যাক্টিং করো, সেটাই বেস্ট হবে। আমি বলিউডে কাজ করতে চাই, এই সমস্ত সিরিয়াল টিরিয়ালে নয়। হ্যাঁ, আর বাবা প্লিজ আমাকে যেতে দাও না তুমি। আমি তোমায় শেষবারের মতো বলছি, একদম না। এটা ফেয়ার নয় বাবা। সোনিয়া যেটা পড়তে চায় ও পড়তে পারে,
রাহুলের ক্ষেত্রেও সেম টু সেম। কিন্তু আমার যখন কিছু করার থাকে তোমরা সবাই উঠে পড়ে লেকচার দিতে শুরু করো আমায়। আমি যেটা করতে চাই সেটা কেন করতে পারবো না? কেননা কাজল, এই দুজনের মতো তুমি লেখাপড়া করতে চাও না, তুমি তো নিজের ভাগ্য নিজের হাতে লিখতে চাও, তাই আমরা সেটা অ্যালাউ করতে পারি না। ঠিক আছে, করো না অ্যালাউ। আমি অ্যালাউ করছি। আমি নিজে নিজেই চলে যাব মুম্বাই, আমার কারোর পারমিশনের দরকার নেই। আরে এই পাগলের মতো কথা বলিস না। ভয় দেখিও না, মা বাপকে ভয় দেখানো ভালো কথা নয়। বাবা আমি শুধু তোমার সাপোর্ট চাইছি। বাবা আমি লাইফে কিছু হতে চাই, কিছু করে দেখাতে চাই। একটাই তো লাইফ বাবা, আর সেটাও এতটাই ছোট। প্লিজ মেনে নাও না, প্লিজ হ্যাঁ বলে দাও, প্লিজ বাবা প্লিজ। অ্যাক্ট্রেসই তো হতে চেয়েছিল, বলিউড স্টার, ডান্স পারে ডান্সার হয়ে রয়ে গেল আমার মেয়েটা। এসব কি করে হলো রাহুল? বাবা আমিও এটা আগের বছরই জানতে পেরেছি। তখন সোনিয়া দিদির একটা বয়ফ্রেন্ডও ছিল। সোনিয়ার বয়ফ্রেন্ড? কি হয়েছে সোনিয়া? আরে কি হয়েছে সেটা বলোই না আমাকে। রাকেশ, আমার একটা বোন ছিল কাজল, ওর আজ মার্ডার হয়েছে, ও আর নেই। ও গড, কেমন করে হলো সব? আমি তোমাকে ওর ব্যাপারে কিচ্ছু বলিনি। সোনিয়া দিদি, এটা কিরম কথা? তুমি রাকেশকে কাজলের ব্যাপারে কেন বলছো না? কারণ রেপুটেশন রাহুল, এটাই সব কিছু। আমি ওখানে একটা ডিসেন্ট জব করি, রাকেশ টিম লিডার, ভালো স্যালারি পায়, লোক ওখানে আমাকে রেসপেক্ট করে। তো দিদি কাজল দি এমন কি করেছে যেটা রেসপেক্টেবল নয়, যার জন্য তুমি তোমার বন্ধুদের সঙ্গে ওকে দেখা করতে চাইছো না? তুই কি সত্যি জানিস না রাহুল যে তোর কাজল দি ঠিক কি করে? আমি জানি না, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি, তাই না? তোর কাজল দি একটা বার ডান্সার। কি কি হলো, হয়ে গেল তো কথা বন্ধ? কোনো অ্যাক্টিং ফ্যাক্টিং করে না তোর কাজল দি, না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, একটা চিপ বারে চিপ চিপ লোকের সামনে ডান্স করে, আর জানি না কি কি। ছি সোনিয়া দি, তুমি এরকম যা কিছু বলো না প্লিজ। রাহুল তোর ছি বলার জন্য ব্যাপারটা তোর মিথ্যে হয়ে যাবে না। যদি একবার ওর বন্ধুদের সাথে দেখা করিস তাহলে সব বুঝতে পারবি। এবার বল যে আমি কি করে রাকেশকে বলবো কাজল কি করে, কি ভাবেও আমার ব্যাপারে, আমাদের ফ্যামিলির ব্যাপারে। হ্যাঁ রাহুল, চল ভালোই হলো রাহুল যে তুই জেনে গেলি যে আমি কি করি। দিদি তুমি তো এখানে অ্যাক্ট্রেস হতে এসেছিলে। হ্যাঁ রাহুল, আর আমার জীবনটাই একটা ড্রামা হয়ে রয়ে গেল। যাক বাদ দে, পরে কখনো বলবো। পরে বলবে মানে? দিদি মা বাবা যখন জানতে পারবে তোমার এই কাজটার ব্যাপারে তখন ওরা কি ভাববে? কখনো ভেবেছো তুমি? রাহুল, বাবা মা তখন জানতে পারবে যখন তুই বা সোনিয়া তাদের কিছু বলবি। আর যদি এটা হয় না রাহুল, আমি কখন ওদের চোখের দিকেও তাকাতে পারবো না। দিদি তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো প্লিজ। দিদি ছাড়ো এসব আর চলো আমার সঙ্গে। ছেড়ে দিচ্ছি রাহুল, এই সব কিছু ছেড়ে দেব আর বাড়িতেও ফিরে যাব। তবে কিছু ব্যাপার সেটেল করতে হবে, আর তারপর আমি আবার জম্মু ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করব।
সত্যি। দিদি আমি গত 2 বছর ধরে মুম্বাই আসছি, তুমি আমাকে এই ব্যাপারে কেন বলোনি কিচ্ছু? কেন দিদি? কারণ রাহুল, আমি তখন বাড়ি ফিরে যেতে চাইতাম না। ভেবেছিলাম আমি বাড়ি ফিরে গেলে সবাই আমায় নিয়ে ঠাট্টা করবে, আমায় নিয়ে হাসবে, আর আমারও এটাই মনে হবে যে আমি লাইফে হেরে গেছি, একদম ফেল করে গেছি। কিন্তু রাহুল, এখানকার অবস্থা এতটা খারাপ নয়। আমি বেশ ভালোই রোজগার করি, সব ঠিকঠাকই চলছে। ইনফ্যাক্ট আমার একটা স্টেডি বয়ফ্রেন্ডও আছে রাহুল। ও খুব সিরিয়াস আমার ব্যাপারে। সে কে দিদি? পঙ্কজ নাম ওর, পঙ্কজ গার্গল। পুনেতে থাকে ও, বেশ ভালো একটা ব্যবসাও করে, আর ও আমায় খুব ভালো রাখবে রাহুল, সত্যি। ওকে স্যার, পঙ্কজের ফোনের টাওয়ার লোকেশন খুব তাড়াতাড়ি আমরা ট্র্যাক করব। তারপর পঙ্কজ আমাদের হাতে আসবে। গুড জব রানে। স্যার, এর নামই পঙ্কজ। কাজল তার জীবনটা নিয়ে অখুশি ছিল। 7 বছর আগে মুম্বাইতে এসেছিল, বাবা মার সঙ্গে থাকতো না, ফিল্মি ক্যারিয়ারেও কিছু হলো না, বড় বোন সোনিয়াও দূরে থাকতো। কাছের লোকেরা দূরে সরে যাওয়ায় ও কাউকে ঘেঁচতেও দিত না পাশে। শুধুমাত্র ওই পঙ্কজের সাথে ওর বন্ধুত্ব হয়। ওকে স্যার, পঙ্কজের ফোনের টাওয়ার লোকেশন খুব তাড়াতাড়ি আমরা ট্র্যাক করব। তারপর পঙ্কজ আমাদের হাতে আসবে। গুড জব রানে। স্যার, এর নামই পঙ্কজ। স্যার, আমি আমার বাবার বিজনেস ম্যানেজ করি। কিসের বিজনেস তোমাদের? আমরা কাপড় ম্যানুফ্যাকচার করি স্যার। মুম্বাইতে আমাদের অনেক ক্লায়েন্টস রয়েছে, তাই আমি প্রায় মুম্বাইতে আসা যাওয়া করি। যতবার মুম্বাই আসতে ততবারই শ্রীনাথ বারে যেতে, যেখানে কাজল ডান্স করতো। আই মিন কাজল শর্মা। ইয়েস স্যার, আমি ওখানে যেতাম, আর ওখানেই কাজলের সাথে প্রথমবার দেখা হয়। খুব ভালো বন্ধুত্ব ছিল আমার সঙ্গে কাজলের স্যার। কতটা ভালো বন্ধুত্ব? ভালোবাসা, ভীষণ ভীষণ ভালোবাসতাম আমি কাজলকে স্যার। বারে আমি ওকে মন দিয়ে ফেলি স্যার, ও রেসপন্স করতো। আমরা তারপর বাড়ির বাইরে দেখা করতাম। বাড়ি গিয়ে প্রত্যেকেই বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। 3টে ড্রিঙ্ক খাওয়ার পর না, এই 3টে শব্দ খুব সহজেই বলে সবাই, কিন্তু লাভ ব্যাপারটা কি কেউ জানে না। কিন্তু আমি এতটুকু জানি কাজল, আমি আমাদের ভালোবাসাকে আরো এগিয়ে নিয়ে যাব। মানে অন্য কোনো বড় হোটেলের রুমে? কাজল, তোমাকে কি করে বোঝাবো? আমি তোমার সঙ্গে। হ্যাঁ পঙ্কজ, আমি শুনছি। কাজল, আমি চাই যে আমরা দুজন একসাথে থাকি। তোমার বিয়ের পরেও? ওফো কাজল, তুমি আমাকে কতটা কম বোঝো। পঙ্কজ, পুরুষদের বোঝার কিছুই থাকে না। তুমি তো আমায় অন্য পুরুষদের থেকে আলাদাই ভাবো, সেজন্যই তো তুমি আমার সঙ্গে এখানে এসেছো, তাই না? বলো, সত্যি না মিথ্যে? তুই ওর সঙ্গে ফুর্তি করলি, তারপর মন ভরে গেলে তুই ভাবলি এবারও হয়তো বিয়ের কথা বলবে, তাই ওকে একবারে শেষ করে দিলি, মেরে ফেললি ওকে। না স্যার, আমি ওকে মারিনি, আমি মারিনি ওকে। আমি তোকে ভালোবাসতাম স্যার, সিরিয়াস ছিলাম ওর ব্যাপারে। একটা সময় অবধি তো ছিলাম। কোন সময় পর্যন্ত? তারপর কি হলো? পঙ্কজ, আমি আজকেই ছেড়ে দেবো এই ডান্সিং লাইন, কিন্তু তোমাকে ছাড়া এই মুম্বাইতে আমি কি করব? আরাম করবে, আনন্দ করবে। আমি তোমার জন্য এখানে একটা ফ্ল্যাট কিনবো, আমরা দুজন স্বামী স্ত্রীর মতোই থাকবো। স্বামী স্ত্রীর মতো?
বোঝার চেষ্টা করো কাজল, আমি তোমাকে পুনা নিয়ে যেতে পারবো না। কিন্তু পঙ্কজ, আমি তোমার স্ত্রী হতে চাই, আমি তোমার বাড়ির বউ হতে চাই। আমার ওই সব কিছু চাই যা একটা মেয়ের স্বপ্ন। পরিবার, ভালোবাসা, সম্মান। আমি কারোর থেকে কম নই পঙ্কজ। দেখো কাজল, তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি তোমাকে আমার বাবা মার সামনে নিয়ে যেতে পারবো না কাজল। আমরা দুজন অফিসিয়ালি স্বামী স্ত্রী হতে পারবো না কাজল। স্যার, কাজল একটা বার ডান্সার ছিল, আর আমি একটা ভদ্র ফ্যামিলির একমাত্র সন্তান। ভালো পরিবারের মানুষকে ভালো হতেও হয়, কিন্তু তুই ভালো নয় পঙ্কজ। বিয়ের কথা হয়তো দিসনি, কিন্তু আশা জাগিয়েছিলি, মেয়েটার মন চিতে নিলি, আর তারপর ব্যাস অস্বীকার করলি। আমি ভেবেচিন্তে ভালোবাসিনি স্যার, ব্যাস হয়ে গেছিল। আমিও সবসময় এই টেনশনেই থাকতাম স্যার যে আমাদের কি হবে। আমি এটা খুব ভালো করে জানতাম স্যার যে আমার বাবা মা একটা বার ডান্সারকে কখনো মেনে নেবে না। আর তারপর একদিন কাজল সবকিছু নিজেই শেষ করে দিল। আচ্ছা, কিন্তু পঙ্কজ তো কখনোই তোমার ব্যাপারে কোনো কথা বলেনি। কি গো? হ্যাঁ, আমি জানি আন্টি, আর আমিও এটা ওকে বলিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এখানে। ও যখন বাড়িতে থাকতো তুমি তখন এলে ভালো হতো। সেটা তো কখনোই সম্ভব হতো না। আপনাদের সঙ্গে দেখা করতে ও আমাকে এখানে কখনোই নিয়ে আসতো না। এই জন্য আমি একলাই চলে এলাম। তুমি নিজেই নিজের বিয়ের কথা বলতে এসেছো? তোমার মা বাবা কোথায়? কোথায় থাকেন ওনারা? কি করেন? আর তুমি কি করো? আমার ফ্যামিলি জম্মুতে থাকে। 7 বছর আগে আমি জম্মু ছেড়ে মুম্বাইতে এসেছিলাম। দেখুন, আমি আপনাদের কাছ থেকে কিচ্ছু লুকোতে চাই না। আসলে আমি একটা বাড়ি কাজ করি। পঙ্কজের সাথেও আমার ওই বাড়ি দেখা হয়েছিল। বারে? হ্যাঁ। বারে তুমি কি করো? অর্কেস্ট্রায় পারফর্ম করি। ফিল্মি গানে ডান্স করি আন্টি। কিছু বলবে না পঙ্কজ? বাস, আজকের পরে আমরা দেখা করব না। তুমি কেন কাঁদছো কাজল? সমস্যাটা তো আমার হয়েছে। আমার বাবা মার চোখে আমাকেই ছোট করে দিয়েছো, কত বড় শখ দিয়েছো ওদেরকে। পঙ্কজ, আমি যা করেছি সেটা আমার শেষ চেষ্টা ছিল। শুধু ভালোবাসা দিয়ে, সততা দিয়ে একটা নতুন জীবন শুরু করার। পঙ্কজ, তোমাকে ছাড়া, তোমার সঙ্গ ছাড়া আমার কি আর আছে? আছে নয় কাজল, ছিল। কারণ আমি এখন এই সম্পর্ক থেকে বেরোচ্ছি কাজল। কারণ আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম না, মুম্বাইতে থাকো স্ত্রীর মতো, মন্দিরে গিয়ে হয়তো তোমার সঙ্গে বিয়েও করতাম কাজল। আমি হয়তো পুনাতে আর বিয়ে করতাম না, শুধু তুমি পুনায় আসতে না, আমি মুম্বাইতে তোমার কাছে যেতাম। আর কাল কে দেখেছে ভাই? হয়তো কাল আমার বাবা মা তোমাকে মেনে নিত, কিন্তু না, তুমি সেই ভবিষ্যৎকে খুন করে দিয়েছো কাজল। আজকের পরে তুমি আর কখনো আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, আমিও করব না। বাই। এটা 1 মাস আগের কথা স্যার। সেদিনের পর আমি কাজলের সাথে কখনো দেখা করিনি। ও আমি অল টাইম ফোন করতো স্যার, কিন্তু আমি কখনো তুলিনি। 2 দিন আগে সন্ধেবেলা আমাকে ফোন করলে আমি তুলি স্যার। আমি দেখা করতে চাই। কাজল, তুমি কেন বুঝছো না? আমাদের রিলেশনশিপটা শেষ, দি এন্ড। এরপরে কখনো আমায় ফোন করো না কাজল। যখন ফোন করেছিল তখন তুই কোথায় ছিলি? পুনেতে ছিলাম স্যার। আমি তো জানতাম না যে ও মরে গেছে স্যার। আপনারা বলার পর আমি জানলাম স্যার। স্যার, যে সেল থেকে পঙ্কজ ফোন রিসিভ করেছে তার টাওয়ার লোকেশন পুনে দেখাচ্ছে। গত 2 দিনে ও মুম্বাইতেও যায়নি, ফুল টাইম এখানেই ছিল। তাহলে কাজলকে খুনটা করলো কে? পঙ্কজ, তুমি যেতে পারো। যদি আবার দরকার পড়ে তোমায় ডেকে পাঠাবো।
রানে, তুমি বলছিলে যে কাজলের বড় বোন সোনিয়া কাজলের সাথে কোনো সম্পর্ক রাখে না? কারেক্ট স্যার। ওর দিদি চাইতো না যে ওর বয়ফ্রেন্ড জানুক যে কাজল কি কাজ করে, আর কাজল তোর প্রফেশন লুকোতো না। আমার মা কাজল, আমি প্রুফ করতে পারি, আমি করে দেখাবো। প্লিজ বাবা যেতে দাও না, প্লিজ। কাজল কোথায় চলে গেলি মা? পঙ্কজের সাথে ব্রেকআপের পর কাজল ডিপ্রেসড ছিল। হ্যাঁ স্যার, সবাই তো তাই বলছে। কাজল তার জীবনটা নিয়ে অখুশি ছিল। 7 বছর আগে মুম্বাইতে এসেছিল, বাবা মার সঙ্গে থাকতো না, ফিল্মি ক্যারিয়ারেও কিছু হলো না। বড় বোন সোনিয়াও দূরে থাকতো। কাছের লোকেরা দূরে সরে যাওয়ায় ও কাউকে ঘেঁচতেও দিত না পাশে। শুধুমাত্র ওই পঙ্কজের সাথে ওর বন্ধুত্ব হয়। কিন্তু মনে হয় না পঙ্কজই মার্ডারের সাথে জড়িত। তাহলে কে হতে পারে রানে? কে হতে পারে? নাকি অন্য কোনো কারণ রয়েছে যার জন্য কাজলকে মরতে হলো? কি করছো তুমি? ছেড়ে দাও, বাঁচাও। রানে, যতজন লোকের নাম উঠে এসেছে তাদের ফোন রেকর্ডস আর টাওয়ার লোকেশন লোকেট করো। এদের মধ্যেই কেউ একজন হবে। যেই করুক তার একটা কারণ আছে, এমন একটা কারণ যার জন্য কাজলকে মারতে হলো। দু 2005-এ 17 বছরের কাজল যখন জম্মুর নিজের বাড়ি ছেড়ে মুম্বাই পৌঁছয়, তখন তার চোখে ফিল্মি তারকা হওয়ার অনেক স্বপ্ন ছিল। আর 7 বছর পর কাজল একটা ডান্স বারের ডিম লাইটে নেচে পেটের ভাত জোগাড় করছিল। এই 7 বছরে কি এমন ঘটে গিয়েছিল? কেমন ছিল কাজলের সফর? কিভাবে আত্মবিশ্বাসে পরিপূর্ণ এক কিশোরী একজন বিষণ্ণ আর দুঃখী মেয়েতে পরিণত হলো? ঠিক সেই সময় সূর্যরশ্মির মতো একটা প্রেম এলো, যেটা তাকে সুখী জীবনের দারুণ এক স্বপ্ন দেখালো। কিন্তু কাজলের নাচের পেশা তার জীবনের কলঙ্ক হয়ে দাঁড়ালো। বার ডান্সার হওয়ার জন্য তার প্রেমিকের পরিবার তাকে অ্যাকসেপ্ট করেনি। এমনকি তার নিজের দিদি সোনিয়াও তাকে দূরে ঠেলে দিয়েছিল। আর এখন 7 বছর পর তার সম্পূর্ণ হতাশাগ্রস্ত বাবা মা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে তাদের মেয়ে এত বছর ধরে ডান্স বারে কাজ করছে, অথচ তারা জানতেই পারেননি। আর এখন তার মৃত্যুর খবর তাদের চমকে দিয়েছে। পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে কাজলের খুনি কে, আর তার উদ্দেশ্যই বা কি ছিল? সে কি এমন কোনো ব্যক্তি ছিল যে কাজলকে নিজের জীবনের কলঙ্ক ভেবে দূরে ঠেলতে চাইছিল, নাকি এমন কেউ ছিল যে নিজেই এমনই স্বপ্ন আর আশা নিয়ে মায়ানগরী মুম্বাইতে এসেছিল? কাল আমরা আপনাদের দেখাবো কাজলের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ।